নারায়ণগঞ্জ সিটিতে কাল ভোট কেন্দ্রগুলোতে পৌঁছেছে সরঞ্জাম, নগর জুড়ে বাড়তি নিরাপত্তা। বাসে প্রতি আসনেই যাত্রী, ট্রেনে অর্ধেক। স্বাস্থ্যবিধি না মানলে লকডাউন, বললেন স্বাস্থ্যমন্ত্রী। বেশিরভাগ স্থলবন্দরে মানা হচ্ছে না বিধিনিষেধ। ট্রাক চালক সহকারীদের স্বাস্থ্য পরীক্ষার বালাই নেই। এতক্ষণ শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি ২১ দেশের সংবাদে। সাথে থাকছে আমি ফেরদৌসী আহমেদ। দর্শক, ২১ টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। সংবাদে এছাড়াও যা থাকছে: অতিথি পাখির কলকাকুলিতে মুখর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। নিরাপদ পরিবেশ নিশ্চিতের পরামর্শ। নারায়ণগঞ্জ সিটি নির্বাচনের ভোট কাল। এরই মধ্যে কেন্দ্রে পাঠানো হয়েছে নির্বাচনী সরঞ্জাম। সবগুলো কেন্দ্রে ভোট হবে ইভিএমে। রিটার্নিং কর্মকর্তা মাহফুজা আক্তার জানিয়েছেন, নগর জুড়ে বাড়তি নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। রবিউল ইসলামের ক্যামেরায় নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি বিমল রায়ের রিপোর্ট, জানাচ্ছেন রত্না জামান। নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে ভোট গ্রহণের আর মাত্র বাকি কয়েক ঘণ্টা। এরই মধ্যে কেন্দ্রগুলোতে পাঠানো হয়েছে নির্বাচনী সরঞ্জাম। নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে মেয়র পদে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে আওয়ামী লীগের ডাক্তার সেলিনা হায়াত আইভী ও স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকারের মধ্যে। এছাড়া আরও ৩ জন মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। ২৭টি ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী ১৪৮ জন, আর সংরক্ষিত আসনে কাউন্সিলর প্রার্থী ৩৪ জন। রিটার্নিং কর্মকর্তা মাহফুজা আক্তার জানিয়েছেন, এরই মধ্যে নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আজকে এবং আগামীকালকে নির্বাচনের পরিস্থিতিটা শান্তিপূর্ণ থাকবে, সকলের সহযোগিতা থাকবে, সকলের দোয়া থাকবে। আপনাদের কাছে সেই আশ্বস্ততা ব্যক্ত করছি। এদিকে নির্বাচন সুষ্ঠু করতে মোতায়েন করা হয়েছে ১৪ প্লাটুন বিজিবি, ২৭টি স্ট্রাইকিং ফোর্স, পুলিশের ৬৪টি মোবাইল টিম এবং ২৭ জন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত। নির্বাচনকে ঘিরে প্রত্যেকটি ভোট কেন্দ্র, প্রত্যেকটি পাড়া মহল্লাকে একটি নির্বাচনী বলয় তথা নিরাপত্তা বলয়ের মধ্যে সেটা আমরা নিয়ে আসব। নির্বাচনে মোট ভোটার ৫,২৭,৩৫৭ জন। ভোট কেন্দ্র ১৯২টি। সবগুলো কেন্দ্রে ভোট হবে ইভিএমে। রত্না জামান, ২১ টেলিভিশন। এদিকে প্রশাসন, পুলিশ ও নির্বাচন কমিশনের আচরণকে ঝুঁকিপূর্ণ মনে করছেন স্বতন্ত্র মেয়র প্রার্থী অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার। নিজ বাসভবনে সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি। আমি কোনো কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ মনে করি না। প্রশাসন ও পুলিশের আচরণকে, নির্বাচন কমিশনের আচরণকে আমি ঝুঁকিপূর্ণ মনে করি। মূল দাবি এবং মূল অভিযোগ, আমি নির্বাচনটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন চাই, গ্রেপ্তার বন্ধ চাই, যারা গ্রেপ্তার হয়েছে তাদের মুক্তি চাই, এবং যারা যেখান থেকে প্রত্যেকটা কেন্দ্রে আমি সিসি ক্যামেরা চাই। এ পর্যায়ে করোনা প্রসঙ্গ। 11 বিধি নিষেধের আওতায় অর্ধেক যাত্রী নিয়ে চলছে ট্রেন, আর বাস চলছে আসন সংখ্যা অনুযায়ী যাত্রী নিয়ে। দেখুন মানিক সিকদারের রিপোর্ট। এই দৃশ্য কমলাপুর রেল স্টেশনের। করোনা সংক্রমণ প্রতিরোধে দূরত্ব বজায় রেখে চলার কথা থাকলেও যাত্রীদের চাপে সম্ভব হয়নি। মাস্কের ব্যবহার করছেন অনেকেই, আর যারা করছে না বরাবরের মতো তাদের রয়েছে নানা অজুহাত। অবশ্যই সেটা উচিত মাস্ক পরা। আপনি তো মাস্ক পরলেন। আসলে আমি হঠাৎ করে বের হয়েছি তো, তাই এতক্ষণ ছিল আমার এই যে ছিল এটাই মাস্ক। আন্তনগর ট্রেনগুলো অর্ধেক যাত্রী নিয়েই চলছে, তবে ভিন্ন চিত্র লোকাল ট্রেনে। প্রত্যেকটা টিকিটে ডাবল, কিন্তু ওনারা আইসা বলতেছে কি আপনারা প্রত্যেক সিটে একজন করে বসবেন। আপনারা যতক্ষণ আছেন ততক্ষণ দেখবেন এক সিটে একজন। এই প্ল্যাটফর্ম যখন ছেড়ে যাবে নেক্সট স্টেশন থেকে আবার এই গাদাগাদি করে আমাদেরকে যেতে হবে, এটাই স্বাভাবিক। স্বাস্থ্যবিধি মানতে স্টেশন কর্তৃপক্ষ নিচ্ছে নানা ব্যবস্থা। অর্ধেক আসন বিক্রি হচ্ছে, আমাদের আসনের বাইরে কোনো টিকিট দিচ্ছি না, মাস্ক ছাড়া কাউকে টিকিট দেওয়া হচ্ছে না, এবং স্টেশনে মাস্ক ছাড়া কেউ প্রবেশ করতে পারছেন না। দূরপাল্লার বাসে আসন সংখ্যা অনুযায়ী যাত্রী পরিবহন করছে, মানা হচ্ছে নির্দেশনা। এখন তো এমনি যাত্রী কম, ঠিক আছে, 2 সিটে একজন
টাকার কথা এখনো তো এটা হয় না নিয়ম। সুন্দরভাবে মাছ নেওয়া হ্যান্ড ওয়াশ নেওয়া সব পরিষ্কার করে যেমন সুন্দরভাবে যাত্রীরা সেবা দিতে পারে, আমরা এই জন্য সকাল থেকে আমি কাজগুলো করতেছি। তবে সিটি সার্ভিসের বাসগুলো চলছে আগের মতোই। মানিক শিকদার, একুশে টেলিভিশন, ঢাকা। স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক বলেছেন, করোনা আশঙ্কাজনকভাবে বেড়েই চলেছে। সরকারের 11 বিধিনিষেধ না মানলে পরিস্থিতি হবে ভয়াবহ, তখন বাধ্য হয়ে লকডাউনে যেতে হবে। মানিকগঞ্জ 250 শয্যার জেনারেল হাসপাতালের সিটি স্ক্যান মেশিন ও ডায়ালাইসিস ইউনিটের উদ্বোধন অনুষ্ঠানে তিনি বলেন, প্রতিদিন 1 থেকে 3% হারে করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে। এটা খুবই আশঙ্কাজনক। বর্তমানে প্রায় 1% লোকের আইসিইউ প্রয়োজন হচ্ছে, আর এই হারে রোগীর সংখ্যা বাড়তে থাকলে হাসপাতালে জায়গা হবে না। এই গাইডলাইনগুলো যাতে পালন করে, লোকে পালন করলে আমি মনে করি না যে লকডাউনের প্রয়োজন হবে। তো এখন আমরা দেখতে হবে যে এই যে আমরা বিধিগুলো দিয়েছি 11 দফা যেটা, সেগুলো কি লোকে মানে কিনা। আমি আশা করি সেগুলো লোকে মানবে এবং আমরা লকডাউনের দিকে আমাদের যেতে হবে না। বৈশ্বিক মহামারী করোনার নতুন ঢেউ প্রতিরোধে দেশের বেশিরভাগ স্থলবন্দরে ঢিলে ঢালাভাবে চলছে কার্যক্রম। ভারত থেকে আসা পরিবহনের চালক ও সহকারীদের স্বাস্থ্য পরীক্ষায়ও তেমন গুরুত্ব দেওয়া হচ্ছে না। তবে ব্যতিক্রম সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর। ওমিক্রন প্রতিরোধে কঠোর অবস্থানে বন্দর কর্তৃপক্ষ। সাতক্ষীরা, চাঁপাইনবাবগঞ্জ, বেনাপোল ও হিলি প্রতিনিধি সহায়তায় বাকিটা জানাচ্ছেন সমর ইসলাম। করোনার নতুন ধরন ওমিক্রন সংক্রমণ প্রতিরোধে স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনার পরও বেনাপোল ইমিগ্রেশন ও স্থলবন্দরে ঢিলেঢালাভাবে চলছে কার্যক্রম। 2-4টি ট্রাকে জীবাণুনাশক স্প্রে করা হলেও পিপিই ও মাস্ক পরা ছাড়াই ভারতীয় ট্রাক চালকরা অবাধে ঢুকছেন বন্দরে। তাদের পাশে থেকেই পণ্য খালাস করছে বাংলাদেশি শ্রমিকরা। রাজস্ব আদায়ের স্বার্থে স্বাস্থ্যবিধি মেনে বন্দরের কার্যক্রম স্বাভাবিক রাখা হয়েছে বলে দাবি এই কর্মকর্তার। ভারত থেকে যে সকল ট্রাক ড্রাইভার হেল্পার আসছে তাদের স্বাস্থ্য সুরক্ষা এবং হ্যান্ড স্যানিটাইজার মাস্ক নিশ্চিত করে বন্দরে প্রবেশের করতে দেওয়া হচ্ছে। একই চিত্র দিনাজপুরের হিলি স্থলবন্দরেও। ইমিগ্রেশন যাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা করা হলেও পণ্যবাহী ভারতীয় ট্রাক চালক ও সহকারীদের ক্ষেত্রে তা মানা হচ্ছে না। বন্দরে মাস্ক ও পিপি ছাড়াই বাংলাদেশি শ্রমিকদের সাথে অবাধে চলাচল করছেন তারা। আমাদের ওপারে তো কোনো করোনা টেস্ট নাই, আর দেখলাম এপারে পার্কিংয়ে এসেও বাংলাদেশেও কোনো করোনা টেস্ট হচ্ছে না। ভারত থেকে আগত যাত্রীদের যেটা আমরা দেখতেছি সেটা হচ্ছে 1 নম্বরে 48 ঘন্টার মধ্যে র্যাপিড অ্যান্টিজেন অথবা আরটিপিসিআর রিপোর্ট থাকা লাগবে। করোনা ভ্যাকসিনের সার্টিফিকেট আছে কিনা এটা দেখতেছি। ব্যতিক্রম চিত্র সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে। ওমিক্রন প্রতিরোধে কঠোর অবস্থানে কর্তৃপক্ষ। প্রবেশ মুখে 0 পয়েন্টে পরিবহনে জীবাণুনাশক স্প্রে করা, চালক ও সহকারীকে হাত ধোয়ানো, তাপমাত্রা পরীক্ষা করা, বাধ্যতামূলক মাস্ক পরিধান এবং বন্দরের ভেতর নির্দিষ্ট স্থানে থাকা খাওয়ার বিশেষ ব্যবস্থা করা হয়েছে। ভারত থেকে যে গাড়িগুলো আসবে সেই গাড়িগুলো সুন্দর করে স্প্রে করে তারপর পরীক্ষা করে তারপর গাড়ি ছাড়পত্র দেওয়া। আমাদের সকল আমদানি এবং রপ্তানিকারক ট্রাকে জীবাণুনাশক স্প্রে আমরা পরিবেশন করছি এবং ড্রাইভার এবং হেল্পার পূর্বে যারা 2 জন ব্যক্তি প্রবেশ করত তাদেরকে 1 জন প্রবেশের আমরা অনুমতি জ্ঞাপন করছি। ওমিক্রন ঝুঁকি এড়াতে দেশের দ্বিতীয় বৃহত্তম চাঁপাইনবাবগঞ্জ সোনা মসজিদ স্থলবন্দরেও সতর্ক স্বাস্থ্য বিভাগ। আমদানি রপ্তানি কাজে নিয়োজিত ভারতের পণ্যবাহী ট্রাকের চালক ও সহকারীদের স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে নিয়মিত। ট্রাকেও দেয়া হচ্ছে জীবাণুনাশক স্প্রে। প্রথমে হাত ধোয়াই, তারপরে স্প্রে আছে, স্প্রে করার পরে থার্মাল স্ক্যানার করি। সোনা মসজিদ পোর্টে একটা মেডিকেল টিম রয়েছে এবং তারা একটা 48 আওয়ার্সের মধ্যে একটা ভ্যালিড সার্টিফিকেট, করোনা নেগেটিভ সার্টিফিকেট শো করেই তারা এই দেশে আসে। করোনার নতুন ধরন ওমিক্রনের ঝুঁকি এড়াতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনা যথাযথভাবে মেনে চলা জরুরি বলে মনে করছেন সংশ্লিষ্টরা। সমর ইসলাম, একুশে টেলিভিশন। অন্যান্য প্রসঙ্গ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রায় 100 কোটি টাকা ব্যয়ে দৃষ্টিনন্দন রংপুর বিভাগীয় কমিশনার ভবন কমপ্লেক্স উদ্বোধন করবেন কাল। দুপুরে রংপুর বিভাগীয় কমিশনার কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে একথা জানানো হয়। বিভাগীয় কমিশনার জানান, ফসলি জমি ব্যবহার না করে একই ছাদের নিচে বিভাগীয় কমিশনার, পুলিশের রংপুর বিভাগীয় কার্যালয় সহ 10টি অফিস সম্বলিত 10 তলা বিশিষ্ট এই কমপ্লেক্স ভবন ভার্চুয়ালি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরই মধ্যে ভবনের নির্মাণ কাজ শেষ করে উদ্বোধনের সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। সংবাদ সম্মেলনে বিভাগীয় ও জেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
দেশের প্রথম অঙ্কন শিল্প শিক্ষা প্রতিষ্ঠান মহেশ্বর পাশা স্কুল অব আর্ট ভবন ও শিল্পী শশীভূষণ পালের স্মৃতি সংরক্ষণের দাবিতে খুলনায় মানববন্ধন হয়েছে। নাগরিক সংগঠন জন উদ্যোগ খুলনার আয়োজনে নগরীর পিকচার প্যালেস মোড়ে মানববন্ধনে সভাপতিত্ব করেন নারী নেত্রী অ্যাডভোকেট শামীমা সুলতানা শিলু। বক্তারা বলেন, উন্নয়নের নামে খুলনার ইতিহাস ঐতিহ্য নষ্ট করা যাবে না, এটি সংরক্ষণ করতে হবে। ইতিহাস সমৃদ্ধ খুলনা মহেশ্বর পাশা স্কুল অব আর্ট ভবন ও শিল্পী শশীভূষণ পালের স্মৃতি সরকারের প্রত্নতত্ত্ব বিভাগে সংরক্ষণ করারও দাবি জানান বক্তারা। অন্যান্যের মধ্যে মুক্তিযোদ্ধা মহসিন, লেখক ও সাংবাদিক গৌরাঙ্গ নন্দী বক্তব্য রাখেন। বিরতি, যখন ফিরছি তখন থাকবে। যানজটে নাকাল চট্টগ্রামবাসী, দুর্বল সড়ক ব্যবস্থাপনাকে দুষছেন সংশ্লিষ্টরা। দেখছেন ২১ দেশের সংবাদ। গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের নবনিযুক্ত ৩ বিচারপতি। তারা হলেন বিচারপতি বোরখান উদ্দিন, বিচারপতি এম এনায়েতুর রহিম ও বিচারপতি কৃষ্ণা দেবনাথ। দুপুরে তারা বঙ্গবন্ধু সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। পরে ফাতেহা পাঠ করে বঙ্গবন্ধু স্বাধীনতা সংগ্রামে আত্মদানকারী ৩০ লাখ শহীদ, জাতীয় ৪ নেতা এবং ৭৫-এর ১৫ আগস্টের শহীদদের আত্মার মাগফিরাত কামনায় মোনাজাত করা হয়। এ সময় গোপালগঞ্জের সিনিয়র জেলা ও দায়রা জজ অমিত কুমার দে, জেলা পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা এবং জেলা নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালের বিচারক আলমাস হোসেন সহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সত্য সুন্দরে জাগো জীবনের প্রত্যাশা প্রতিপাদ্যে নানা আয়োজনে নেত্রকোনার ঐতিহ্যবাহী সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠন প্রত্যাশা সাহিত্য গোষ্ঠীর ৪০ বছর পূর্তি উদযাপন করা হয়েছে। স্বাস্থ্যবিধি মেনে সকালে পতাকা উত্তোলন, কেক কাটা ও নবনির্মিত ভবন উদ্বোধন করেন জেলা প্রশাসক কাজী মোহাম্মদ আব্দুর রহমান। সংগঠনের সভাপতি দেবাশিস সরকারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক চিন্ময় তালুকদারের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে পৌর মেয়র নজরুল ইসলাম খান বক্তব্য রাখেন। অনুষ্ঠানে প্রত্যাশা সাহিত্য গোষ্ঠী ছাড়াও জেলার অন্যান্য সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। অতিথি পাখির কলকাকুলিতে মুখর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। প্রতি শীতে সাইবেরিয়া থেকে ঝাঁক বেঁধে আসে পাখির দল। দূর দূরান্ত থেকে পাখি দেখতে প্রতিদিনই ক্যাম্পাসে ভিড় জমায় দর্শনার্থীরা। প্রকৃতি রক্ষার স্বার্থেই পাখির জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিতের পরামর্শ বিশেষজ্ঞদের। ফারুক হোসেন তানভীরের ক্যামেরায় পাখির অভয়ারণ্যের খবর জানাচ্ছেন মানিক সিকদার। শীত মৌসুম শুরু হলেই ক্যাম্পাসের লেকে ভিনদেশি পাখির আনাগোনা। প্রকৃতির প্রাণ এসব পাখিরা সবসময় নিরিবিলি ও কোলাহল মুক্ত পরিবেশে থাকতেই পছন্দ করে। শীতের গোটা সময়টাতে ক্যাম্পাসের লেকে ও জঙ্গলে পাখির কলতান। বালিহাঁস, লেঞ্জা, জলপিপি, সরালি, পাতারি, চোখাচোখি, খঞ্জনা, চীনা, পান্তামুখী, পাটিবাতান, নীলশির সহ নাম না জানা ২০৫ প্রজাতির পাখি সৌন্দর্য ছড়াচ্ছে ক্যাম্পাস জুড়ে। বিদেশি এসব পাখির সাথে আছে ১২৬ প্রজাতির দেশীয় পাখি। শান্ত প্রাকৃতিক পরিবেশ আর পাখির কলতান উপভোগ করতে দূর দূরান্ত থেকে ছুটে আসেন দর্শনার্থীরা। এই পরিবেশটা এত সুন্দর যে মনোরম পরিবেশের একটা অঙ্গ হিসাবে এটারে সবসময় প্রতিপালন করা উচিত। বৈচিত্র্যের যে বাংলাদেশ, সেটা এখানে না এলে বোঝা যায় না। ২০১৪ সাল থেকে ক্যাম্পাসটি পাখির অভয়ারণ্য। গত কয়েক বছরের তুলনায় করোনা মহামারীর এই সময়ে প্রকৃতিতে এসেছে পরিবর্তন, তাই পাখির সংখ্যাও বেড়েছে। জাহাঙ্গীরনগর একমাত্র ইউনিভার্সিটি ক্যাম্পাস যেখানে পাখি আসছে এবং গত ১৫-২০ বছর যাবত এখানে পাখিগুলো থাকছে। তো আমরা চাই যে এই পাখি আসার প্রক্রিয়া অব্যাহত থাকুক। পাখি রক্ষায় সবাইকে আরও সচেতন হওয়ার তাগিদ দিচ্ছেন পাখি গবেষক ও বিশেষজ্ঞরা। আমরা যেহেতু গণনা করে থাকি, অনেকই কমে গেছে এবং এটার জন্য আমাদের এখন আর কোনো উপায় নেই একটি ছাড়া, সেটা হলো শেষ যে জায়গাগুলো আছে সেগুলোর ধ্বংস কমানো। নাতিশীতোষ্ণ অঞ্চল হওয়ায় বাংলাদেশে প্রতি বছর নানা প্রজাতির পাখির আগমন ঘটে। দেশের যেসব স্থানে অতিথি পাখির বিচরণ তার মধ্যে অন্যতম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস।
শীতের রেশ কেটে গেলেই বসন্তে আবার নিজ ভূমে ফিরে যাবে এসব পরিযায়ী পাখি। মানিক শিকদার, একুশে টেলিভিশন, ঢাকা। এবার আমাদের বিশেষ আয়োজন সফল বাংলা। গাইবান্ধার চরাঞ্চলে দুর্যোগ সহনীয় গারল জাতের ভেড়া পালন করে স্বাবলম্বী হচ্ছেন ৩০০ নারী। দেশি প্রজাতির সাথে উন্নত জাতের ভেড়ার বীজ ক্রস করে নতুন এই জাতের ভেড়া উৎপাদন করা হয়েছে। গাইবান্ধা প্রতিনিধি আফরোজা লুনার রিপোর্ট, জানাচ্ছেন মাসুম আলিসা। বন্যা, খরা, নদী ভাঙন সহ বিভিন্ন দুর্যোগের সাথে যুদ্ধ করে টিকে থাকতে হয় চরবাসীদের। বন্যা কিংবা খরায় গবাদি পশু রক্ষা করা অনেকটাই কঠিন হয়ে পড়ে। তবে এখন স্বস্তি মিলেছে গাড়ল জাতের ভেড়া পালনে। চর জুড়ে চড়ে বেড়াচ্ছে এই সব ভেড়া, পাল্টে দিচ্ছে এখানকার মানুষের জীবন ও জীবিকা। কাবিলপুর চরের ৩০০ নারী ৩০০টি ভেড়া পালন শুরু করেন। এরই মধ্যে তারা ৮ থেকে 10টি ভেড়ার মালিক। সংসারের চাহিদা মেটাচ্ছেন, সন্তানদের লেখাপড়ার খরচ যোগাচ্ছেন। ৩০০ পরিবারের মধ্যে ভেড়া হলো বিতরণ করা হয়েছে। ভেড়া তো অনেক লাভবান হয় ভেড়া দিয়ে। ভেড়াটা পাওনে আমি 1 থেকে 4টে ভেড়া হয়েছে। আমার ভেড়াটা পাওনে আমি খুব সুবিধা হয়েছে। ভেড়ার কোনো রোগ নাই। আমরা একটা ভেড়া বিক্রি করে একটা ছেলে মেয়ের হয়তো পড়ার জন্য ফর্ম ফিল আপ করতে পারি, কি হয়তো খাতা কলমও কিনতে পারি। ছেলে মেয়ে স্কুলে যাচ্ছে, 10 টাকার জন্য আড়ি ধরছে, এই 10 টাকাও দিতে পারি। এগুলা অনেক বড় এবং এক একটার ওজন প্রায় 20 থেকে 30 কেজি। আমাদের খুব ভালো লাগে। দেশি ভেড়ার ভিতরে আমরা উন্নত জাতের বীজটা দিচ্ছি, যেটা বাংলাদেশ কৃষি ইউনিভার্সিটি ময়মনসিংহ আমাদের কারিগরি সহায়তা দিচ্ছে। ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ের গবেষণার ফল এই জাত সাধারণ ভেড়ার চেয়ে লালন পালনে খরচ কম, খাবারও কম লাগে, দ্রুত বড় হয় এবং আকারেও বড়। চরাঞ্চলে চারণ ভূমি আছে এবং ভেড়া পালনের সুবিধা হচ্ছে এরা গরুর সঙ্গে থাকতে পছন্দ করে এবং বাড়তি লোকের প্রয়োজন হয় না, খাদ্যের সংস্থান আছে। সেই জন্য মনে করি যে চরাঞ্চলগুলোতে ভেড়া যদি পালন করা যাচ্ছে এটা লাভজনক এবং কর্মসংস্থান সৃষ্টি হবে। ভেড়া পালন করে এখন নতুন আশার স্বপ্ন দেখছেন চরের মানুষেরা। মাসুম আলিসা, একুশে টেলিভিশন। এস আলম গ্রুপ, চট্টগ্রাম সংবাদ। এটি সর্বাধুনিক প্রযুক্তিতে পরিশোধিত এবং শতভাগ কোলেস্টেরল ফ্রি। খাবো, এস আলম সয়াবিন তেল, ন্যায্য দামে সেরা ভোজ্য তেল। সরকার আইনের শাসন প্রতিষ্ঠায় বদ্ধপরিকর বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক। এজন্য সরকার নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগকে পৃথক করেছে বলেও জানান তিনি। চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির মিলন মেলায় ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন আইনমন্ত্রী। বলেন, বিচার বিভাগের স্বাধীনতার কারণে জনগণ আজ সুফল পাচ্ছে। দেশে আইনের শাসন প্রতিষ্ঠার জন্য যা করার সব করা হবে উল্লেখ করে আইনমন্ত্রী বলেন, বিএনপি ও জাতীয় পার্টির আমলের সংস্কৃতি বদলে গেছে। চলতি বছরই চট্টগ্রামে সার্কিট বেঞ্চ প্রতিষ্ঠা করা হবে বলেও জানান আইনমন্ত্রী। চট্টগ্রামে করোনা প্রতিরোধে যথাযথ স্বাস্থ্যবিধি নিশ্চিতে অভিযান পরিচালনা করছে জেলা প্রশাসন। স্বাস্থ্যবিধি না মানলে 12 জনকে জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সুবল চাকমা এই অভিযান পরিচালনা করেন। সকালে ঝটিকা অভিযানে নেমে মাস্ক না পরা, সামাজিক দূরত্ব বজায় না রাখা সহ স্বাস্থ্যবিধি না মানার কারণে মোট 12 জনকে 4,400 টাকা জরিমানা করা হয়। এ সময় করোনা প্রতিরোধে জনসাধারণকে সরকারি নির্দেশনা মানার বিষয়ে সতর্ক করা হয়। কক্সবাজার উপকূলে অভিযান চালিয়ে 6 জলদস্যুকে আটক করেছে র্যাব। তাদের কাছ থেকে জব্দ করা হয়েছে অস্ত্র ও গুলি। রাতে সোনাদিয়া চ্যানেল থেকে অস্ত্রসহ তাদের আটক করা হয়। র্যাব জানায়, একদল দস্যু বঙ্গোপসাগরের মহেশখালীর সোনাদিয়া চ্যানেলে মাছ ধরার ট্রলারে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন সংবাদে অভিযান চালায় তারা। এ সময় একটি ট্রলার থেকে 3টি বন্দুক ও 11 রাউন্ড গুলি সহ তাদের আটক করা হয়। যানজটে নাকাল চট্টগ্রামবাসী।
কয়েক মিনিটের পথ পাড়ি দিতে সময় লেগে যাচ্ছে ঘন্টার পর ঘন্টা। এজন্য দুর্বল সড়ক ব্যবস্থাপনা এবং ট্রাফিক পুলিশের অব্যবস্থাপনাকে দায়ী করছেন নগর পরিকল্পনাবিদ সহ সংশ্লিষ্টরা। বিপ্লব মজুমদারের ক্যামেরায় রিপোর্ট করছেন হাসান ফেরদৌস। নগরীর ব্যস্ততম এলাকা জিসি মোড় থেকে আগ্রাবাদের দূরত্ব প্রায় 3 কিলোমিটার। এই পথ পাড়ি দিতেই সময় লেগে যায় ঘন্টার পর ঘন্টা। শুধু এই সড়কটি নয়, অধিকাংশ সড়কেই এই দশা। এর জন্য ট্রাফিক পুলিশের অব্যবস্থাপনাকেই দুষছেন নগরবাসী। যেভাবে সিঙ্গেল দেবে কিন্তু যে কোনো মুহূর্তে অ্যাক্সিডেন্ট হতে পারে। যেখানে কাজ আছে ওখানে কিন্তু ট্রাফিক নেই, দেখা যায় যে রাস্তার মাঝখানে ফুট করে আটকায় যায়। সব কিছু থাকলেও তারপরে বলবে কি 500 টাকা দাও, যদি না দেয় তাহলে 2000 2500 টাকা কেস দিয়ে দিতে হবে। ট্রাফিক পুলিশ বলছে জনবল সংকট, পর্যাপ্ত পার্কিং ব্যবস্থা না থাকা আর আইন মেনে গাড়ি না চালানোর কারণেই তৈরি হচ্ছে যানজট। জানিয়েছেন আধুনিক ট্রাফিক সিগন্যাল ব্যবস্থা গড়ে তোলার কথাও। পর্যাপ্ত টার্মিনাল নাই, তো না থাকার কারণে কিন্তু প্রচুর গাড়ি রাস্তার উপরেই রেখে তাদের কার্যক্রম পরিচালনা করতে হয়। জনগণ যদি সচেতন হয়, কোথায় পার্কিং করতে হবে আমরা নির্দিষ্ট জায়গায় করে দিচ্ছি, সেখানে যদি পার্কিং করে, ফুটপাত ঘেঁষে যদি মানুষ চলে, তাহলে যান চলাচলের ট্রাফিক ব্যবস্থাপনা আরেকটু উন্নয়ন। দুর্বল সড়ক ব্যবস্থাপনা, নজরদারির অভাব এবং সঠিকভাবে ট্রাফিক নেটওয়ার্ক গড়ে না ওঠায় যানজট কমছে না বলে মনে করেন নগর পরিকল্পনাবিদরা। ট্রাফিক ম্যানেজমেন্ট কিন্তু একটা সায়েন্স। এটা পুরো শহরের রোড নেটওয়ার্কটা নিয়ে ট্রাফিক বিভাগ বসতে হবে এবং এখানে বিভিন্ন বৈজ্ঞানিক পন্থা, পৃথিবীর সমস্ত শহরেই কিন্তু যানজট আছে, জনবহুল শহরগুলোকে কিন্তু তারা বিভিন্ন বৈজ্ঞানিক পন্থা অবলম্বন করে এগুলোকে ম্যানেজ করে। নজরদারির অভাবে কিন্তু আমাদের অনেকগুলি ভালো জিনিস নষ্ট হয়ে যাচ্ছে। আমি মনে করব সরকারি যেই উন্নয়ন পরিকল্পনাগুলি এগিয়ে যাচ্ছে সেগুলোকে সুরক্ষা করার জন্য কিন্তু সমানভাবে নজরদারি করতে হবে। যানজট নিরসনে গণসচেতনতার পাশাপাশি আধুনিক সড়ক ব্যবস্থাপনা গড়ে তোলার দাবি নগরবাসীর। হাসান ফেরদৌস, 21 টেলিভিশন, চট্টগ্রাম। শেষ করব 21 দেশের সংবাদ, তবে যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিতে চাই আরও একবার। নারায়ণগঞ্জ সিটিতে কাল ভোট, কেন্দ্রগুলোতে পৌঁছেছে সরঞ্জাম, নগর জুড়ে বাড়তি নিরাপত্তা। বাসে প্রতি আসনেই যাত্রী, ট্রেনে অর্ধেক, স্বাস্থ্যবিধি না মানলে লকডাউন, বললেন স্বাস্থ্যমন্ত্রী। বেশিরভাগ স্থলবন্দরে মানা হচ্ছে না বিধিনিষেধ, ট্রাক চালক সহকারীদের স্বাস্থ্য পরীক্ষার বালাই নেই। সর্বশেষ খবর জানতে ডায়াল করতে পারেন 2021 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/2124 অনলাইনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ রয়েছে সন্ধ্যা 7টায়। দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন।